এখন আবার শুনছি যে আসন বন্টন নিয়ে একটু ঠিক সমঝোতা না হয় ইসলামী আন্দোলনের মধ্যে একটা মানে তাদের একটা অসন্তোষের জায়গা তৈরি হয়েছে, সেটি এনসিপি যুক্ত হওয়াতে সেই অসন্তোষটা একটু আর কি একটা রূপ নিচ্ছে এবং সমঝোতা না হলে শেষ পর্যন্ত জোট ছাড়া এককভাবেও নির্বাচন করতে পারে এবং তাতে জামাতও বলছে খুব একটা সমস্যার কিছু নাই, মানে এরকম একটা ব্যাপার দাঁড়াচ্ছে। আমি জনাব মোস্তফা ফিরোজ আপনার কাছ থেকে শুরু করি যে আসলে ভোটের আগে জোটের এই সমীকরণটাকে আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে জামাতের সাথে এনসিপি যাওয়াতে আসলে এনসিপির কি লাভ হলো, জামাতের কি লাভ হলো? এনসিপির অনেক স্পেশালি যেটি বলা হচ্ছে সিস্টার্সরা চলে গেছেন এনসিপির জোট ছেড়ে, মানে এনসিপি ছেড়ে, আসলে কি লাভ হলো এনসিপির, কি লাভ হলো জামাতের বা জামাতের জোটের? জনাব মোস্তফা ফিরোজ। জি, ধন্যবাদ। তার আগে একটু মানে কোন একটা পয়েন্টে সাউন্ড হচ্ছে আর কি, টেলিভিশনের ভয়েস পাওয়া যাচ্ছে, এটা একটু হ্যাঁ, মিউট করা দরকার। এটা কি ব্যাস শামীম পাটোয়ারির এখান থেকে আসছে নাকি? আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক, আমি শুরু করি। হ্যাঁ, বিষয়টা হলো বলেন যে শুরু এটা করেন। তো কোনো আদর্শিক কোনো জোট না, এটা হলো বিএনপি কে মোকাবেলা করার জোট। এবং এখন যা যা কর্মসূচি হচ্ছে রাজপথে, সেগুলোর মধ্যেও মানে আসলে সরকার না, টার্গেট হচ্ছে বিএনপি। কারণ বিএনপি আপাতত একটা ভারসাম্যমূলক একটা নীতি চাচ্ছে। তারা আহ কোনো ধরনের এক্সট্রিম কোনো পথে যেতে চায় না। এই যে যেতে চায় না, এই দুর্বলতাটাকে ঠেলে দিয়ে তারা নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য একটা পক্ষ সেই পিআর পিআরের দাবিতে, গণভোটের দাবিতে নভেম্বরের মাসে মধ্যে দিতে হবে, না হলে নির্বাচন হবে না। নির্বাচন বিরোধী একটা আওয়াজ। তারপরে ওসমান হাদির ইস্যুকে কেন্দ্র করে রাজপথে নেমে ভারতের ভারতকে টার্গেট করা, এই এক্সট্রিম ইস্যুগুলো দিয়ে বিএনপি কে দেখানোর চেষ্টা যে বিএনপি হচ্ছে আপোষকামী, বিএনপির সাথে ফয়সালা হয়ে গেছে। তো এখন বিএনপিকে না হয় বেকায়দে ফেললো, কিন্তু নিজেদের যখন নাকি মনে করছে যে না আমরা মোটামুটি ভালো করতে পারবো বা ভালো করব, তখন এর ভাগিদার তো অনেক, 8 দলীয় জোট, সেই সাথে আবার এনসিপি, কাকে রেখে কাকে দিবে। এখন 8 দলীয় জোটের শরিকরা যে জোটের তালিকা দেখলাম 270টা তারাই চায়, জামাত ইসলামের সাথে 30টা, ভাগে পড়ে 30টা। তাহলে মানে এই 8 দলীয় জোটের মেইন ইয়েকে মানে অংশকার অংশ হলো জামাত ইসলাম, এটা তো সবাই জানে। হুম, কিন্তু জামাতের অবস্থা এমন যে 110টা আসন তো তারা ছেড়েছেই, আরো ছাড়তে হবে। এবং এনসিপি কে কেন 30টা বা 40টা দেওয়া হবে? ইসলামী আন্দোলনের গোসা, কারণ ইসলামী আন্দোলন মনে করে তারা জামাত ইসলামের সমকক্ষ একটা দল। তো এইটা মনে করা এবং এই নিয়ে যুদ্ধ করা সব মিলে, এবং এনসিপি যে কারণে আসলো, সবকিছুর মধ্যে স্বার্থ। আর সবচেয়ে আমি মনে করি এখানে ক্ষতিগ্রস্ত হলো আসলে এনসিপি। এনসিপির আদর্শ বলতে কিছুই থাকলো না। তারা যে একটা লিবারেল ডেমোক্রেসির কথা বললো, সেই বলার মধ্য দিয়ে তারা কি হলো, তারা চলে আসলো একটা জামাতের, 8টা জামাতের প্রত্যেকটা হচ্ছে ধর্মীয় প্রভাবিত, তাদের ছাপটা গায়ে লাগলো। লাগাতে যেটা হইলো যে যেখানে ইসলামী কোন দল কোন নারী প্রার্থী দিল না, তো এনসিপিতে যেহেতু কিছু নারীর প্রাধান্য ছিল, এবং তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন, যেমন তাসনিম যারা, সামান্তা শারমিন, ডাক্তার তাসনুভা, তো তারা দেখলো যে আসলে তো যে আশা যে উদ্দেশ্য সেগুলো নিয়ে আসলো, একটা হলো নারীর অধিকারের প্রশ্ন, আর একটা হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, কোনোটাই ঠিক থাকলো না। তাহলে এই জায়গা থেকে তারাও সরে আসলো। তারা সরে আসার সাথে সাথে বেশ কিছু নেতাও আস্তে আস্তে সরতে থাকলো। এমনিতেই জাতীয় রাজনীতিতে এনসিপির গুরুত্ব হারায় যাচ্ছে, তার মধ্যে যখন নাকি তারা জামাতের মধ্যে ঢুকে গেল, তখন আর নিজস্ব আলাদা অস্তিত্ব, আলাদাভাবে লড়াই করার আর কোনো অবস্থা থাকলো না। যেই তরুণরা আলাদাভাবে এককভাবে কোন রাজনৈতিক দলের উপর ভরসা না করে এত বড় একটা গণঅভ্যুত্থান সংগঠিত করলো, কিন্তু গণঅভ্যুত্থানের পর ক্ষমতার মধ্যে ঢুকে যে তারা ক্ষমতাটা আঁকড়ে রাখতে যে আস্তে আস্তে তারা ছোট হইতে থাকলো, হইতে হইতে এখন আরো ছোট হচ্ছে, এবং দিন যত যাবে তারা তত ছোট হইতে থাকবে। কিন্তু লাভবান অ্যাকচুয়ালি জামাত ইসলাম। জামাত ইসলাম যেমন বলা হতো যে বিএনপির সাথে যদি জোট সরকারে থাকতো, আরো কয়েকটা নাম থাকতো, তাহলে বিএনপি খেয়ে ফেলতো জামাত ইসলাম। তো এখন জামাতের সামনে এই যে এই এনসিপি বা অন্যান্য দল, ছোট ছোট দল, এগুলি কিন্তু তারা খেয়ে ফেলবে বল মার্সের মতন। হুম,
তো সেই কারণে জামাত বরং আমি মনে বিএনপিও করি কি অনেকগুলো দল খেয়ে ফেললো না, ছোট ছোট অনেকগুলো দল, ওগুলো হ্যাঁ তো বিএনপির লিটারেলি অনেকগুলো খেয়েই দল ফেললো। খেয়ে ফেলছে, হ্যাঁ। তো হ্যাঁ, এখানেও তারা খাবে, এবং সেই খাওয়ার মধ্যে সবচেয়ে বড় ধরাটা খাবে হচ্ছে এনসিপি। কারণ এনসিপির আর খুব নৈতিক মেরুদণ্ড থাকবে না। তারা 30টা এমপি টার্গেট করতে, যে কয়টা যে হবে আল্লাহই জানে। তো যেগুলি হবে, যেগুলি জিতে আসবে, সেগুলি আর আদর্শিক অবস্থানে থাকবে না, বড় বড় কথা বলতে পারবে না। এমনিতেও দেখেন আস্তে আস্তে কিন্তু তাদের সেই লম্বা লম্বা কথাবার্তাগুলি কিন্তু কমে যাচ্ছে, গলা স্বর তাদের কিন্তু ক্রমশই সংকুচিত হয়ে আসছে, এবং এরপরে আরো সংকুচিত হবে। এরপরে কথা বলতে গেলেই কোনো কোনো ওই গ্লাসের পানি খাইতে হবে, এই অবস্থার মধ্যে চলে যাচ্ছে। তো এই মেরুকরণে আমি মনে করি যদি লাভ হয়ে থাকে সেটা জামাত ইসলামের লাভ হচ্ছে। জি। এনসিপির কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। কারণ যে ইস্যু নিয়ে তারা গেল, বললো যে সংস্কার বিচার, তো সংস্কার বিচার কি বিএনপি কি বলছে নাকি আমরা সংস্কার এই করবো না, আর আমরা ক্ষমতায় গেলে বিচার বাদ দিয়ে মানে আওয়ামী লীগের যারা অপরাধী আছে সবাইকে ক্ষমা করে দেবো, না, কিন্তু এরকম এটা কোনো নিয়ে ঘোষণা একটা দিচ্ছে? বড় প্রশ্ন যারা মোস্তফা ফিরোজ রয়ে গেছে, যে সংস্কার বিচার এগুলোর মধ্যে এগুলোর জন্য আসলে জুলাই সনদ করার দাবি, পরে তো জুলাই সনদেও তারা স্বাক্ষর করলো না। মানে এনসিপি যেটা নিয়ে এত বললো জুলাই সনদ, সেটি ছাড়া নির্বাচন হবে না, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে, তারা কি স্বাক্ষর আদৌ করেছে? একটা মিছিলও যদি করতো যে জুলাই সনদের বাস্তবায়নের আগে নির্বাচন চাই না, এরকম কোনো ইয়েও নেই। বরং জামাত ইসলাম, যদিও তাদের এটা মূল ইস্যু হ্যাঁ, ছিল না, মূল ইস্যুটা ছিল হচ্ছে নির্বাচনের সুবিধা নেওয়া, তাও তারা কিছু বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে। কিন্তু এনসিপি কিন্তু একটা সমাবেশও করেনি। সবচেয়ে বড় কথা জি, হলো এনসিপি কিন্তু উচ্চ কক্ষে শুধু পিয়ার চায়, নিম্ন কক্ষে পিয়ার চায় না। কিন্তু এই ইসলামী দলগুলো কিন্তু নিম্ন কক্ষে, উচ্চ কক্ষে, দুই পক্ষেই কিন্তু তারা পিয়ার চায়। আমি আবারও ডিস্টার্ব হচ্ছে, আমার শোনা যাচ্ছে জি, না। তো সাউন্ড শোনা যাচ্ছে। জি। সেখানে আহ তাহলে তারা যে দাবিটাও থাকলো না তাদের, হ্যাঁ, হ্যাঁ। যে জি, দলগুলোর সাথে মিলে তারা আন্দোলন করছে, সেই তারা কিন্তু নিম্নকক্ষ উচ্চ কক্ষে তারা পিয়ার চায়, এনসিপি চায় শুধুমাত্র উচ্চ কক্ষে। তো সেটাও তো মিললো না। কিসে যে মিললো, মিললো সেটা আসলে ঠিক স্পষ্ট সোজা নয়। কথা, তারা আসন চায়। তা আসন চাওয়া মানেটা কি? আদর্শিক ভিত্তিতে তো চাইলো না এটা। একটা মানে মনে করলো যে একটা বড় দল, তার ভোট গুলো থাকলে আর সেই সাথে তাদের ভোট মিলায় যদি জেতা যায়, এরকম একটা অবস্থা। কিন্তু জি, খুব একটা জমলো না এটা, এই জি, খেলাটায় জনাব মোস্তফা ফিরোজ। এনসিপি জি, একদম পুরোপুরি ধরা খেয়ে গেল। আপনার বিশ্লেষণ স্পষ্ট। আমি জনাব শামীম পাটোয়ারি আপনার কাছ থেকে শুনতে চাই, এবং মানে ওই প্রশ্নটাও যে আসলে তাহলে এনসিপি জুলাই সনদের স্বাক্ষরও করলো না, যে সেটা নিয়ে এত বক্তব্য, এত আন্দোলনের ব্যাপার আসলো, কিন্তু সেটা নিয়ে স্বাক্ষরও করলো না। এখন জোটে গেল, জোটের একটা হিসাব, ভোটের ভোটের কারণে জোটের একরকম হিসাব হচ্ছে, সেই হিসাবটা নিয়ে তো শুনতেই চাই ব্যারিস্টার পাটোয়ারি। আপনাদেরও জোটের হিসেব আছে কিনা ভোটের আগে, বা আপনাদেরও ভাবনা কিরকম চলছে সেটা একটু শুনতে চাই জাতীয় পর্যায়ে। দেখুন, এনসিপির অবস্থান প্রথম থেকে কিছুটা অস্বচ্ছ ছিল। তারা আন্দোলন করেছে, এবং তাদের উপর হিউজ স্পটলাইট ছিল। আন্দোলন আসলে অনেকেই করেছে, স্পটলাইট তো তাদের দিকে ছিল আন্দোলনের আগে, আন্দোলনের সময়, আন্দোলনের পরে। এবং তারা জাতীয় বীর হিসাবে আবির্ভূত হয়েছে, মিডিয়া তাদেরকে নিয়ে জাতীয় বীর হিসাবে আবির্ভূত করেছে। সারপ্রাইজিংলি তাদের মধ্যে থেকে, আন্দোলনকারীদের মধ্যে প্রায় 3জন ক্যাবিনেটেও ছিল, যারা সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পড়তে বা সেখান থেকে সরাসরি ক্যাবিনেটে। এটা খুব অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল, তখন আমার কাছে মনে হয়েছিল। তো ওই ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যেই সব ছিল, যেটা আমাদের কারো কাছে মনে হয়নি। তো আমি তাদের জামাত ইসলামীতে ফিরে যাওয়ায় বিন্দু মাত্র অবাক হইনি। আমি আজ থেকে 4-5-6 মাস আগেই বলেছিলাম যে এবি পার্টি, ইনকলাব মঞ্চ, গণ অধিকার ফোরাম এবং এই এনসিপি, রাজশক্তির কথা, এরা জামাতেরই এক্সটেন্ডেড ভার্সন। জামাতে গেলে যেহেতু অনেক ক্ষেত্রে অনেক লোক সেই দলটি করবে না, নতুন একটি পরিচয়, নতুন একটি দলে নতুন কিছু লোককে অ্যাট্রাক্ট করা যায়, নতুন কিছু ফেস ক্রিয়েট করা হয়। পুরো স্কিমটাই ছিল নতুন কিছু ফেস ক্রিয়েট করার। এবং এরা কিন্তু অনেকে একসময় ছাত্রলীগও করেছে, ছাত্রলীগ করেছে, আবার তারা অনেকে ছোটবেলায় শিবিরও করেছে, শিবির করেছে, ছাত্রলীগ করেছে, এনসিপি করেছে, এখন জামাতের সাথে অ্যালায়েন্স করেছে। এটা কিন্তু দলীয় বিষয়। আমি এতে মোটেও অবাক হইনি, এবং এটাই এক্সপেক্টেড ছিল। বরং তারা বিএনপির সাথে গেলে যেটা হতো, একটা সময় তারা বিএনপিতে থাকতো না, বিএনপিতে থেকে জামাতের ব্যাপার সার্ভ করতো। সেদিক থেকে আমি মনে করি এটা ভালো হয়েছে। একটা পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে ওদের আদর্শ, ওদের দর্শন, ওদের অ্যাফিলিয়েশন, ওদের একাত্মতা।
কোথায় এটা সবাই জেনে গেছে। এখন যারা ওই আদর্শকে ভালোবাসবে তারা তাদেরকেও ভালোবাসবে, যারা ওই আদর্শকে ভালোবাসবে না তারা তাদেরকে আর ভোট দেবে না, ভালোবাসবে না। আর একটা হচ্ছে এনসিপির একটা দলীয় প্রোটেকশন দরকার। এনসিপি ওয়ার্ড পর্যায়ে কমিটি করতে পারবে, এমনকি যারা এনসিপির শীর্ষ নেতা তাদেরও ওয়ার্ড পর্যায়ে কমিটি নাই। সেক্ষেত্রে ভোট করতে গেলে ওয়ার্ড পর্যায়ে কমিটি লাগে। ভোটের পরে তারা নিরাপত্তাহীনতাও ভুগতে পারে, সে কারণে তারা জামাতের সাথে অ্যালায়েন্স করেছে। তো সব মিলিয়ে আমি মনে করি জামাত এখন ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বড় ফরম্যাটে 50-60 বছরের মধ্যে আছে। তবে আসন কতগুলো পাবে এটা কিন্তু আবার নির্ভর করবে আওয়ামী লীগের ভোটিং ট্রেন্ডসের উপর। যদি ভোটটি 12 তারিখে হয়ে যায়, নৌকা মার্কা না থাকে, নৌকা মার্কার ভোটাররা ভোট কেন্দ্রে যাবে কিনা, গেলে কাকে ভোট দেবে, তারা যদি সিদ্ধান্ত নেয় যে তারা কিছু কিছু জায়গায় জামাতকে হারাবে, তাহলে ওসব জায়গায় অবশ্যম্ভাবী জামাত হারবে। কারণ যখন নৌকার ভোটটা বিএনপিতে যাবে, তখন বিএনপি আনপ্রেয়ার হয়ে যাবে, বা লাঙ্গলে গেলেও অনেক ভালো ফল হবে। তারা যদি চায় যে কোনো মূল্যে আমরা এনসিপি কে হারাবো, এটা আওয়ামী লীগের জন্য খুব যৌক্তিক চাওয়া। এনসিপির বিপরীতে যে শক্তিশালী প্রার্থী আছে তাকে যদি নৌকা ভোট দিয়ে দেয়, পুরো চিত্রই পরিবর্তন হয়ে যাবে। তবে এগুলো কোনোটাই কাজ করবে না যদি একটা ম্যানুফ্যাকচার ইলেকশন হয়ে থাকে, যদি একটা প্রিডিসাইডেড ইলেকশন হয়ে থাকে, একটা ম্যাসিভ ইঞ্জিনিয়ারিং করা হয়ে থাকে। আমরা গন্ধ পাচ্ছি একটা ইঞ্জিনিয়ারিং হয়ে আছে, আমরা গন্ধ পাচ্ছি একটা কেন প্রশাসনিক ছক কেন এবং তৈরি কিভাবে হয়ে গন্ধটা আছে। পাচ্ছেন? এবং এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের মনে হচ্ছে, যে যেভাবে এনসিপি নেতারা এখনো দাপট দেখাচ্ছে, ডিসি অফিসে যেভাবে তারা বিহেভ করছে, তারা তো অলরেডি এমপি হয়ে গেছে এমন একটা ভাব তাদের মধ্যে চলে আসছে। এই আত্মবিশ্বাসটা থেকে আসছে? কারণ ভোটে তো আমরা মনে করি তাদের সেই আত্মবিশ্বাসটা আসার সময় এখন না, কিন্তু তারা সে আত্মবিশ্বাসী। এবং প্রশাসনিক ছক যেহেতু এনসিপি সাজিয়েছে, জামাত সাজিয়েছে, কিছুটা বিএনপিও সাজিয়েছে, সেই ছকে আসলে আমরা অনেকটা সুষ্ঠু ভোটের আকাঙ্ক্ষা দেখি না, বা আশা আশা দেখি না। আরেকটি হচ্ছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিগত 1 বছর 1.5 বছর আসলে নিরপেক্ষভাবে কাজ করেছে। ভোটার লিস্টে কি নির্ভুল হয়েছে? ভোটার লিস্টে কি অনেক ভোট ঢুকানো আছে? নির্বাচন কর্মকর্তারা কারা? এই সমস্ত বিষয়ে ন্যাচারালি আমরা কথা বলারও সুযোগ পাইনি। আমাদের তো নিজস্ব ভোটে যাওয়াটাই ছিল একটা বেশ কঠিন বিষয়। তো সেই সমস্ত গুলো নিয়ে আমি মনে করি অসংখ্য আশঙ্কা রয়ে গেছে। তবে হ্যাঁ, এটা ঠিক, দেশটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা জামাত লীগ ভাগ আর একটা বিএনপি লীগ ভাগ। এখন সেখানে জাতীয় পার্টি কি করবে? জাতীয় পার্টি এখন পর্যন্ত কারোর সাথে কোনো ফর্মাল ভোটে জোটে যাওয়ার কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি। তবে ভোটের 2 দিন আগেও দেখা যায় অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং হয়। আমরা অতীতে দেখেছি ভোটের 2 দিন আগেও অন্য প্রার্থীর মার্কার প্রার্থীকে স্টেজে উঠিয়ে বলিয়ে দেওয়া হয় যে আপনি আমার ভোটগুলো ওনাকে দিয়ে দেন। তো সেটা হতে পারে, সেটা ভোটের মাঠে নামার পরে আমরা বুঝবো। যদি ভোটে কম্পিটিটিভনেস থাকে, যদি ভোটে আলোড়ন সৃষ্টি হয়, তাহলে অনেক প্রার্থী জাতীয় পার্টির ভোট চাবে, জাতীয় পার্টিও অনেক অন্য দলের ভোট চাবে। এর মাধ্যমে একটা সমীকরণ দাঁড়াতে পারে। তবে আলটিমেটলি কিন্তু একটা বিশাল রোল প্লে করবে ভোটের মার্কার বাইরে থাকা আওয়ামী লীগের ভোটাররা। জি, কিন্তু ধন্যবাদ। কিন্তু মানে ভারত থেকে তো শেখ হাসিনা আহ্বান জানাচ্ছেন যে এই ভোট বর্জনের, এই নৌকার দেখুন সমর্থকদের ভোট না দিতে। দেখুন একটা ভোট যদি হয়ে থাকে, এই ভোটটা একটা নর্মালাইজেশন প্রসেসের পার্ট। এর মধ্যে আওয়ামী লীগও নর্মালাইজেশন হতে পারে। আওয়ামী লীগের সমর্থকরা কোনো একজন প্রার্থীর পক্ষে কাজ করতে পারবে, ভোটের দিন ভোট দিতে পারবে, যে তাদেরকে সুরক্ষা দেবে তাকে এমপি বানাতে পারবে। এবং ন্যাশনালি এই বিষয়ে আওয়ামী লীগ দাবি জানাতেই পারে যে আমরা সুরক্ষা চাই, নিরাপত্তা চাই, আইনি শাসন চাই। এবং লোকালি তো আমরা দেখেছি বিএনপি এবং জামাতের প্রার্থীরা ওপেনলি বলছে তারা আওয়ামী লীগের লোককে সুরক্ষা দেবে, তাদেরকে ভোট দেয়। এই যে ওপেনলি বলছে, এই সুযোগটা কিছুটা আওয়ামী লীগের নেওয়া উচিত। তবে ভোটের ব্যাপারে এখনো কিছু শঙ্কা রয়ে গেছে। যেমন আজকে তফসিলের প্রায় 17 দিন, প্রায় 20 দিন হয়ে গেছে তফসিলের আজকে। এখনো শাহবাগে বিশাল প্রোটেস্ট হচ্ছে এই সরকারকে হুম। হটিয়ে দেয়া, এই সরকারের পতন ঘটানো হচ্ছে। যে 1 মাসের মধ্যে চার্জশিট না হলে এই সরকার পতনের আন্দোলন হবে। তাহলে একদিকে ভোট হবে, আরেকদিকে সরকার পতনের দাবি উঠছে। সরকার চেয়ে চেয়ে নিজের পতনের দাবি দেখছে, তাহলে ভোট করবে কিভাবে? তাকে আগে নিয়ন্ত্রণ নিতে হবে, কন্ট্রোল দিতে হবে, তাকে আগে দেশের টোটাল ক্ষমতাটা নিতে হবে। এগুলো যদি নিতে না পারে, তাহলে ভোট করার সক্ষমতা কিন্তু সরকারের অর্জন হবে না।
এবং একটা যেন তেন ভোট হতে পারে, একটা আচ্ছা, নিকৃষ্ট ভোট হয়ে যেতে পারে, ব্ল্যাক ভোট হতে শাহবাগের পারে। ভোটের মানে শাহবাগের আন্দোলনও একটা ভোটের আগে একটা ফ্যাক্টর হতে পারে, ভোট সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন তোলার জন্য শাহবাগের সেই প্রোটেস্টের কথা আপনি বলছেন। এটা নিয়ে আমি আরেকটু আলাদা করে কথা বলতে চাই। তবে আপনি বললেন যে ভোটের আগে বা আর এক সমীকরণে অনেক কিছু আরো পরিবর্তন হতে পারে, ঠিক আগ মুহূর্তে অনেক কিছু পরিবর্তন হতে পারে। আমি মুস্তাফিজ এমনকি নির্বাচনের পরেও মানে আহ, একটা সমীকরণ, সংসদে যাওয়ার একটা সমীকরণ বা সরকারে কিভাবে যাবে সেই সমীকরণ হতে পারে। এটি আসলে আসছে জামাতের আমিরের বক্তব্য থেকে। তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন ঐক্যমতের সরকার করার ব্যাপারে আলোচনা হয়েছে, প্রস্তাব আছে তাদের। জনাব তারেক রহমানের সাথে যখন দেখা করলেন সেখানে গিয়েও তিনি নির্বাচনের পরেও একসাথে বসার জন্য আহ্বান জানিয়েছেন বা সেই বিষয়ে কথা হয়েছে তাদের মধ্যে, এটি আমরা জানতে পেরেছি। তিনিও বলেছেন আসলে মানে এই ঐক্যমতের সরকার জিনিসটা আবার কি, মানে কিরকম হতে পারে, কি এই প্রস্তাব কি গ্রহণ করবে বিএনপি, কিভাবে, কি মূল্যায়ন আপনার? আমি জি জি, জনাব মোস্তাফিরুজ। জি, এটা না, এটা গোপন না, এটা প্রকাশ্যেই বলেছেন যে আগামী 5 বছর আমরা দেশের স্থিতিশীলতার স্থিতিশীলতার স্বার্থে আমরা একসঙ্গে কাজ করতে পারি কিনা, এটা যে আমাদের আমিরের বক্তব্য। হুম। তার মানে তারা যে জাতীয় সরকার কথা বলছে সেই সরকারে বিএনপিকেও রাখতে চায়। এখন এই সরকারে মানে বিএনপিকে রাখতে চায়, তারেক রহমান তো এখন দেশে আছেন, তাহলে জামাত যদি যেতে, তাহলে শফিকুর রহমান কি প্রধানমন্ত্রী হবেন না, নাকি হবেন? তারেক রহমানের অবস্থান কোথায়? তারেক নাকি যদি জিতলেও তারেক রহমানকে প্রধানমন্ত্রীর প্রস্তাব দেওয়া হবে? এগুলি কোনোটা খোলাসা হয়নি। বিএনপিও এটার ব্যাপারে কোনো যেভাবে জামাতের আমির বললেন তারেক রহমানের সাথে বৈঠক করে, বিএনপি কিন্তু এই ব্যাপারে মুখ খোলেনি। তাদেরও জাতীয় সরকারের অর্থাৎ সেই মানে ফরম্যাটটাও আমরা জানি না। এই জাতীয় সরকারে কি হবে, এই জাতীয় সরকারে কি সত্যিকার অর্থে কোনো বিরোধী দল থাকবে না, নাকি সেই মানে সবাই মিলে সরকার, সবাই মিলে সংসদ, ওই আগের একটা অবস্থার মতন, যেটা আওয়ামী লীগ নানান চেষ্টা করেও এটা একটা ব্যর্থ একটা প্রচেষ্টা। গণতান্ত্রিক সিস্টেমে সরকার যারা নির্বাচিত হবে তারা সরকার পরিচালনা করবে, যারা জিতবে না তারা বিরোধী দলে থাকবে। বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা, সরকারের দায়িত্বশীল ভূমিকা মিলেই হচ্ছে একটা গণতান্ত্রিক সিস্টেম আবর্তিত হয়। এখানে সবাই মিলে আমাদের মন্ত্রী হইতে হবে, সবাই মিলে আমাদের সংসদে এমপি থাকতে হবে। এটা তো অদ্ভুত ব্যাপার, এটা তো আর এক ধরনের ফ্যাসিজম। এগুলি হলো আপনার দুর্বল গণতন্ত্রে যখন নাকি এই ধরনের ঐক্যমত্য সরকার বলা হয়, জাতীয় সরকার বলা হয়, এগুলো হলো ফ্যাসিবাদের লক্ষণ। তো বাংলাদেশে একটা সত্যিকারের বিরোধী দল দরকার, সত্যিকারের একটা সরকারি দল দরকার, অর্থাৎ পার্লামেন্ট, একটা কার্যকর পার্লামেন্ট যদি গঠন হয়, এটাই হচ্ছে মানে এক ধরনের ভালো সরকার, ভালো জি, গভর্নমেন্ট। জনাব মোস্তাফিজ, আপনি বলছিলেন যে বিএনপি এখন এই বিষয়ে কিছু বলে নাই বা তাদের আসলে তার সম্মতি আছে মানে কিনা। জামাতে বিএনপিও তো রেইনবো সরকারের কথা বলেছিল, জাতীয় সরকারের কথা বলেছিল, সেটি যে আন্দোলনের সময় তারা যখন আন্দোলন করছিল, মানে না, তারাও তো এটা বলেছিল। না, তারা বলেছে তারা যাদের সাথে নিয়ে আন্দোলন করছে, যে এই দলগুলো, সেখানে তো জামাত ইসলাম ছিল না, কিন্তু জামাত ইসলামও যখন বলছে তখন আমি ভাবছিলাম যে তারা 8 দলীয় জোট যখন ক্ষমতা যাবে ওইটাই জাতীয় সরকার বলে প্রচার করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা বিএনপি কেও চায়। আমার ধারণা যে এটা একটা মানে একটা কৌশল, যে তারা এতই উদার, এতই ভালো চায় দেশের, যে বিএনপি কেও সাথে নিয়ে এগোতে চায়। এটা হলো নির্বাচনের কালে এই ধরনের অনেকগুলো কথা, যেমন নারীর অধিকারের কথা আমরা শুনলাম, কিন্তু এই 8টা দলের একটা দলও কোন নারীকে এমপি পদে দিল না, অথচ তারা নাকি সবচেয়ে বেশি নারী অধিকার প্রতিষ্ঠা করবে দেশে আসলে। তো এইগুলি হলো নির্বাচনের সময় অনেক মুখরোচক কথাবার্তা, মন ভোলানো কথাবার্তা, এইগুলি বলা হচ্ছে। তো এই জাতীয় সরকার আমার মনে হয় যে যেভাবে প্রস্তাবটা দিয়েছেন সেটা যদি আক্ষরিক অর্থে হয়, আমি মনে করি এটা একটা বিপজ্জনক সরকার হবে। এটা কোনো জাতীয় সরকার হবে না। জাতীয় সরকার দরকার নেই। প্রত্যেকটা পার্লামেন্টের সরকারি বিরোধী দল যার যার অবস্থান থেকে দায়িত্বের সাথে দায়িত্ব পালন করলেই সেটি হবে দায়িত্বশীল সরকার। আমাদের জাতীয় সরকারের চেয়ে মানে কার্যকর পার্লামেন্ট দরকার, দায়িত্বশীল সরকার দরকার, দায়িত্বশীল বিরোধী দল দরকার। তো যাই হোক, এটা হলো আমার মতামত। এখন বিএনপির এই প্রস্তাবের ব্যাপারে আজকে গতকালকে তো গেলই, কালকেও আমরা কোনো আলোচনা শুনি নাই বিএনপির পক্ষ থেকে।
আজকেও কিন্তু শুনিনি। বিএনপি একটা কৌশল নিয়েছে যে আমি কারোর বিরুদ্ধে কোনো কথাবার্তা বলবো না, আমি চুপচাপ ঐক্য, শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি এই কথাগুলি বলবো। তা এগুলি আর হয়তো কয়েকদিন পরে বোঝা যাবে যে আসলে বিএনপিও কি করতে চায়। বিএনপি অপোজিশনকে মোকাবেলা করার ক্ষেত্রে এই যে নানা রকম কথাবার্তা বলছে তারা, যে বিএনপি ফ্যাসিবাদের দোসর, বিএনপি হচ্ছে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তাহলে তাদেরকে নিয়ে আবার জাতীয় সরকার হয় কিভাবে? এটা তো মিললো না। কয়েকদিন আগে যে মানে এই তো মাত্র কয়েকদিন আগে, 1 বছর ধরে তো এই প্রচারিত আমরা শুনলাম যে ওই আওয়ামী লীগও যা, বিএনপিও তাই, আওয়ামী লীগও দুর্নীতিবাজ, এরাও তাই, আওয়ামী লীগও স্বৈরশাসন কায়েম করে, এরাও কায়েম, আবার এদেরকে নিয়ে আবার জাতীয় সরকার হচ্ছে। এমনি অদ্ভুত কথাবার্তা, মানে এরকম এত অদ্ভুত সহবিরোধী। রাজনীতিতে তো এরকম অদ্ভুত ব্যাপার কি আসলে নতুন? কারণ মানে বিএনপিও বলে জামাত হচ্ছে রাজাকার বা স্বাধীনতা বিরোধী, তাদের সাথে জোটে থাকার সময় কোনো সমস্যা ছিল না। মানে এটা তো একটা অদ্ভুত ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ, জোট হয়ে হ্যাঁ, গেলে এই সব এই ভ্যালিড হয়ে যায়। অবস্থানগুলো অস্পষ্ট, রাইট, সঠিক, যে এই অবস্থানগুলো স্পষ্ট। বিএনপির আসলে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত জামাতের ব্যাপারে, যে তাহলে তারা যে জামাতকে নিয়ে এতদিন ঘর করলো, বা তারা একসাথে আন্দোলন করলো, নির্বাচন করলো, সরকার করলো, এটা কি ভুল ছিল নাকি সঠিক ছিল? এটার ব্যাপারে জামাতেরও একটা ক্লিয়ার কাট পলিটিক্স এর একটা মোরাল একটা অবস্থানটা তুলে ধরা দরকার। তা নাহলে কিন্তু মানুষ আস্থা পাবে না, মনে করবে যে রাজনীতি মানেই হচ্ছে ভণ্ডামি, রাজনীতি মানেই হচ্ছে মুখে যা বলা হয় কাজে তা করা হয় না। তো এইভাবে চলছে, ছল চাতুরি চলছে। এখন দেখা যায় এই ছল চাতুরির মধ্যে যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করতেছে, এখন দেখা যাচ্ছে তাদের মাত্রাটা আরো বেশি। তো জি। এটা তো আবার আরেকটা ধর্মীয় মূল্যবোধের সাথে আবার মিলল না। আরেকটা প্রসঙ্গ যেটি ব্যারিস্টার পাটোয়ারি বলছেন, এটা নিয়ে আমি একটু পরেই আসি, যে এই যে শাহবাগের যে প্রটেস্টটা চলছে, সরকার পতনের আন্দোলনের হুমকি দিচ্ছে, আমি দেখছিলাম 7ই জানুয়ারির পরে সরকার পতনের আন্দোলনের কথা বলছে। এই প্রসঙ্গটি একটু আলোচনা করবো, একটু তুলে রাখলাম। কিন্তু ব্যারিস্টার পাটোয়ারি এই ভোটের সাথে আর একটা ভোট, সেটি হচ্ছে গণভোট, সেটির পক্ষে ডক্টর ইউনূস বলেছেন, সেই ভোটের গাড়ি উদ্বোধন করে বলেছেন গণভোটে হ্যাঁ ভোটের ভোট দেওয়ার পক্ষে তিনি বলেছেন। আমরা দেখলাম টিআইবি বলছে গণভোটে হ্যাঁ বিজয়ী হবার কোনো বিকল্প নাই। আহ, মানে এই প্রচারণাকে আপনি কিভাবে দেখছেন? জি, আমি তার আগে একটু বলতে চাই, গত 15 দিনে যদি আপনি ঘটনা প্রবাহগুলো দেখেন, খুব দুঃখজনক ভাবে ওসমান হাদি মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুর সংবাদে প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে, তার মৃত্যুর সংবাদে ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে, ডেইলি স্টারে 30 জন সাংবাদিক উপরে আটকা পড়েছিলেন, শ্বাসকষ্ট হচ্ছিল প্রচন্ড ধোঁয়ায়, অনেকক্ষণ পরে সেখানে গাড়ি গেছে। ছায়ানটে ভাঙচুর করা হয়েছে, এবং উদীচীতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে, এবং এগুলোর কোনোটারই বিচার হয়নি। দীপু দাস নামে একজন হিন্দুকে পিটিয়ে মেরে উলঙ্গ করে আগুন দেওয়ার ভিডিও করা হয়েছে। কি পরিমাণ ঘটনা গত 15 দিনে। এরপরে 25 তারিখে তারেক জিয়া আসলেন, 29 তারিখে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। বেগম জিয়া এরপরে মারা গেলেন, ওনার বিশাল জানাজা হলো, এর আগে হাদির বিশাল জানাজা হলো। 15 দিনে তো ব্যাপক ঘটনা ঘটে যাচ্ছে। সামনের 15 দিনে আরো কত ব্যাপক ঘটনা ঘটবে, ডিফিকাল্ট টু প্রেডিক্ট। তো এখন যেটি আপনি বলছিলেন, যে ইস্যুটা, সেই ইস্যুটা হচ্ছে যে যে হাদির যে আন্দোলনটা হচ্ছে বিচারের জন্য, এটিতে আমি মনে করি আহ সরকার দমন করতে হবে। সরকার যদি এটাকে দমন বা এটাকে প্রশমন না করে, তার মানে সরকার নাই। তফসিল বিরোধী ইলেকশন কমিশনের সরকার, সকল দলের এখন পার্টি করা নিষেধ, কিন্তু একটা গোষ্ঠী ইনকলাব মঞ্চ, জুলাই ঐক্য নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে তারা কিন্তু মিটিং করছে, বিশাল বিশাল মিটিং করছে। এবং জুলাই ঐক্য নামে একটা মঞ্চ, তারা জাতীয় পার্টির ব্যানের বিরুদ্ধে বলছে জাতীয় পার্টি ভোট করতে পারবে না। তফসিল হয়ে গেছে, মনোনয়ন জমা দেওয়া হয়েছে, মনোনয়ন বৈধ হয়ে গেছে, এখন বলছে জাতীয় পার্টি ভোট করতে পারবে না, মানে ভোট করলে তারা প্রতিহত করবে। হুম। এই বক্তব্যটা সম্পূর্ণ নির্বাচন আচরণ বিধির পরিপন্থী, এবং এই বক্তব্যের জন্য নির্বাচন কমিশন প্রার্থীকে বাতিল করতে পারে, আর যারা প্রার্থী না তাদেরকে নির্বাচনী আইনে অ্যারেস্ট করতে পারে। এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। তার মানে নির্বাচন কমিশন, সরকার টেক ওভার করেনি, নির্বাচন কমিশন তার টোটাল কন্ট্রোল নেয়নি। 42,000 ভোট সেন্টারে ভোট করা ব্যাপক কঠিন হবে সেই সেই নির্বাচন কমিশনের জন্য। আপনার আরেকটি প্রশ্ন ছিল কি জানেন? ওটাতে তাহলে একটু পরেই আসি। আমি ওই গণভোটের পক্ষের প্রচারণা, যেহেতু এই প্রসঙ্গটাই আপনি বলছিলেন, গণভোট।
ওটা একটু পরেই আসি, তাহলে ওটা আলাদা করে কথা বলি। কিন্তু এই যে মানে সরকারের কন্ট্রোল যে এখনো নেয়নি, এটা নিয়ে বলছেন, আমি এই প্রসঙ্গটা নিয়ে জনাব মোস্তফা ফিরোজের কাছ থেকে একটু শুনে নেই যে এই আন্দোলনকে আপনি আসলে কিভাবে দেখছেন, যে শাহবাগে যে আন্দোলন হচ্ছে সেটি নিয়ে একটু শুনবো। এবং সরকারের কন্ট্রোল না আসার আরেকটা জায়গায় দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কের সেই যে ভিডিওটা ভাইরাল হলো, যে তিনি গিয়ে বলছেন বানিয়াচং থানা আমরা পুড়িয়েছি, সন্তোষ মানে ওসিকে তাকে তারা পুড়িয়েছেন, সন্তোষ সাহা সম্ভবত তার নাম, হ্যাঁ, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছেন, এই কথাগুলো বলছেন। মানে এটি হুমকি দিচ্ছেন যে আসামি ছাড়াতে গিয়ে, আসামিকে ধরে নিয়ে গিয়ে একজন ছাত্রলীগদের থেকে ধরে নিয়ে গেছে, সেজন্য তাকে ছাড়াতে গিয়ে, এবং ওসিকে একরকম তাকে খুব সাবমিসিভ বিনয়ী, একরকম কাকুতি মিনতি তার পক্ষ থেকে দেখা যাচ্ছে হুমকি দিয়ে যাচ্ছেন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন খুব বাচ্চা একটা ছেলে। কেমন কন্ট্রোল আসলে প্রশাসনের, জনাব মোস্তফা ফিরোজ? না, কোনো কন্ট্রোল নেই তো। পরে অবশ্য যখন কি খবর প্রকাশ হবার পর ওই মেহেদী হাসান তাকে অ্যারেস্ট করছে, কিন্তু 15 ঘন্টা ধরে মানে পুলিশকে চাপে রেখে মানে তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। তারপর আবার মেহেদী হাসানকে করলো, তাও কি যখন কি খবরটা গণমাধ্যমে চলে আসলো তখন। এটা তো খুবই মানে নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা হলো এই। পুলিশ কিন্তু গত 1 বছরে পুলিশকে তো স্বাধীন করা হয়নি, বরং যতটুকু স্বাধীন ছিল পুলিশ আগে, তার সক্ষমতা যতটুকু ছিল, এই বৈষম্য বিরোধী এই মানে তৃণমূলে বিএনপি জামাত এরা আরো চাপতে চাপতে এটাকে একদম নিঃশেষ করে ফেলছে। এইসব ঘটনা প্রমাণ করে যে আগামী নির্বাচনে আসলে পুলিশ কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে। এখন পুলিশকে শক্তিশালী করার জন্য আর্মি তো মানে সংখ্যাটা তো এত না যে সেইটা জনবল জনাব দিয়ে। মোস্তফা ফিরোজ, আমি আপনাকে একটু পজ দিই, আমি একটু শামীম পাটোয়ারির দৃষ্টি আকর্ষণ করছি। ব্যারিস্টার পাটোয়ারি, আপনি আমাকে শুনছেন? জি, শুনছি। যদি আপনাকে, আপনি যখন কথা বলছেন একটু মিউট করবেন, আপনার ভিডিওটি অফ করছেন, আপনি কি অডিওটিও মিউট করবেন? আমার মনে হয় ওখান থেকে একটা নয়েজ আসছে। অনেক ধন্যবাদ। জি, জনাব মোস্তফা ফিরোজ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমিও মানে হ্যাঁ, ঠিক হ্যাঁ, একটু ডিস্ট্রাক্টেড ছিলাম। ফলো করতে পারছিলাম না কথাটা। তো যাই হোক, এখন যেটা হলো যে এই ঘটনাগুলো নির্বাচনের ঠিক 1 মাস আগে এই ঘটনা প্রমাণ করে যে পুলিশ কতটা দুর্বল, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে এখন এটা মানে নিভু নিভু অবস্থা, কোথাও এর অস্তিত্ব আছে কিনা সন্দেহ আছে, এখনো সেই বৈষম্যের নামে আসলে পুলিশ যেন আতঙ্কে কাঁপতে থাকে এবং তার কাছে নথি স্বীকার করে আবার তাকে ছেড়েও দেয়। খবর প্রকাশ হবার পর হয়তো উপর থেকে চাপাচাপির কারণে পরে তাকে অ্যারেস্ট করছে। তো তার মানে কি, প্রবণতাটা হলো এটা শায়েস্তাগঞ্জের ঘটনা হলেও এটা সারা দেশে তো আসলে চিত্রটা এরকমই। পুলিশের অবস্থা আসলে মানে খুব একটা গত 1 বছরে শক্তিশালী হয়নি। শক্তিশালী হওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলো সাপোর্ট করেনি। এখন আর্মিকে দিয়ে ঠেকা কাজ চালানো হচ্ছে। এই ঠেকা কাজটা যখন নাকি এরকম মানে শত শত শায়েস্তাগঞ্জ বিভিন্ন জায়গায় কেন্দ্রকে ঘিরে, ভোট কেন্দ্রকে ঘিরে যখন নাকি সেটা মাথা চাড়া দেবে, তখন পুলিশ কয়টা যে ওখানে থামাবে, আর্মি কিভাবে এটা সামাল দেবে, আমার এটা মাথায় কাজ করে না। এই জন্য আমি বারবার বলছিলাম 50টা করে, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, সারা দেশের পুলিশ এবং সেনাবাহিনী মিলে 50টা করে যদি আসনে নির্বাচনটা মানে কন্ডাক্ট করতো তাহলে ভালো হতো। নতুবা এই 300 আসনে আসলে কোনো দিশা পাবে না। 300টা নির্বাচনী এলাকা, কিন্তু কেন্দ্র তো হলো কয়েক হাজার। তো এতগুলি কেন্দ্র কিভাবে সামাল দেবে? দেখা যাবে স্থানীয় পর্যায়ে যার শক্তি আছে সেই করবে। ইতিমধ্যে আপনি জানেন যে একটা ঘটনা আপনাকে বলি, 17 মাস পরে টাঙ্গাইলের একটা আসনে একজন প্রার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা হচ্ছে অন্যতম প্রতিদ্বন্দ্বী। তো তার বিরুদ্ধে মামলা হয়েছে 17 মাস আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সময়ের যে ঘটনা, ওই ঘটনায় একজন ছাত্র আহত হয়েছে, এই নামে একজন প্রার্থীর নামে মামলা করেছে। যিনি মামলায় ভিকটিম হয়েছেন তিনি একজন প্রার্থী, তিনি স্বতন্ত্র। তাহলে বোঝেন, আজকে মাহমুদুর রহমান মান্না যা বললেন, আনিসুল ইসলাম মাহমুদ কিন্তু একই কথা বললেন। বলছেন যে মবক্রেসির কারণে তারা নমিনেশন পেপার জমা দেয়া এই কাজটা ঠিক মতন করতে পারেনি। মাহমুদুর রহমান মান্না একই কথা বললেন। দেখেন মিলে গেল কোথায়। মাহমুদুর রহমান মান্না, যিনি এই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, তিনি যা বলছেন, আর যাকে বলা হচ্ছে স্বৈরাচারের দোষর আনিসুল ইসলাম মাহমুদ, মানে তার কথাও একই। তার মানে দুইজনই ভিকটিম।
হওয়ার পর দুজনের কথা এক, যে মবের কারণে তারা নমিনেশন পেপারটা ঠিক মতন জমা দিতে পারেননি, তাদের যাচাই বাছাইটা ঠিক মতো হয়নি। সেখানে মান্না ভাই পরিষ্কারভাবে বলেছেন যে ঢাকা থেকেও মানে আইনজীবী কয়েকজন যে এবং স্থানীয়ভাবে তারা এমন ভাবে নির্দেশ আদেশ দিচ্ছে যাতে রিটার্নিং কর্মকর্তা সেটা শুনতে বাধ্য হয়। তাহলে আমরা জানি যে এখনো প্রশাসন সেই দুর্বল, পুলিশও দুর্বল। একদম স্পষ্ট এই আপনি অবস্থায় যদি প্রশাসন এরকম নিয়ন্ত্রণ নিতে পারেন চাপাচাপি নাই। হয় তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? এটি আপনি স্পষ্ট করছেন, কিন্তু আরেকটা যে বিষয় আসছে যে শাহবাগে আন্দোলন, আমি কি ব্যারিস্টার পাটোয়ারিকে পাচ্ছি? আমি যদি শুনি শাহবাগের যে আন্দোলন নিয়ে আমি প্রশ্ন করছিলাম জনাব মুস্তফা ফিরোজ, আপনি কি এটা একটু বলবেন যে এই আন্দোলনটার পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি হাদির বিচারই? কারণ এই যখন হাদি হত্যাকাণ্ডের পরে মানে হাদিকে গুলি করার পরে সরাসরি প্রথম মির্জা আব্বাসের দিকে অভিযোগ, তারপরে চলে আসলো ভারতে পালিয়ে গেছে হাদি, সেই ভারত দুঃখিত হাদির হত্যাকারী ভারতে পালিয়ে গেছে, সেখান থেকে ভারতের সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়ার হুমকি, অনেক কিছু হলো। তারপরে এখন আবার ইনকিলাব মঞ্চের মানে আমি দেখছিলাম জুমা, ফাতিমা তাসনিম জুমা ডাকসু নেত্রী, তিনি লিখছেন যে ফয়সাল দেশেই আছে, হয় কারো অনিচ্ছায় তাকে ধরা হইতেছে না অথবা এনকাউন্টারের পরিস্থিতি তৈরি করার জন্য অপেক্ষা করতেছে। এটা তার স্ট্যাটাস আমি দেখছিলাম, ফাতিমা তাসনিম জুমা লিখছেন। এর আগেও দেখছি ইনকিলাব মঞ্চের পেজ থেকে বলা হচ্ছে যে ক্রস ফায়ারের যেন না দেয়া হয় সেই বিষয়ে বলছে। আসলে মানে কি হচ্ছে? ইনকিলাব মঞ্চ এইরকম তথ্য কোথা থেকে পাচ্ছে যে তারা দেশেই আছে, এনকাউন্টারের পরিস্থিতির ব্যাপারে তারা এটা কিভাবে বলছে? অন্যদিকে তাহলে যদি তাই হয় তাহলে তার আগে ভারতের সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়ার হুমকি কেন? এবং এখন সরকার পতনের আন্দোলন কেন? মানে বিচার প্রক্রিয়া তো কিছু কিছু করে এগোচ্ছে, সরকার পতনের আন্দোলন কেন? একটু ছোট্ট করে শুনে ব্যারিস্টার পাটোয়ারির কাছ থেকে শুনতে চাইবো জনাব মুস্তফা ফিরোজ। আমি প্রশ্নটা আবার একটু রিপিট শুনতে আমি চাচ্ছি। বলছিলাম যে এই যে ফাতিমা তাসনিম জুমা যেটি বলছেন যে হুম, হুম। শুটার দেশেই আছে, কারো অনিচ্ছা থেকে হয় ধরা হচ্ছে না অথবা ক্রস ফায়ারের জন্য অপেক্ষা করতেছে, এইরকম একটা স্ট্যাটাস তিনি দিচ্ছেন। কিন্তু আগে তো শুনলাম তিনি হাদি ভারতে পালিয়ে গেছেন, এই জন্য সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়া হবে এরকম হুমকিও আসলো যে ভারতের আধিপত্যবাদ এই এই সেই নানান কিছু। তারপরে এখন আবার মানে যে শুটার দেশেই আছে, তাকে ধরা হচ্ছে না, সরকার পতনের আন্দোলনও তারা শুরু করে দেবে, মানে সরকারের উপর অনিচ্ছা জ্ঞাপন করছে। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? এখানে কি মানে হাদি হত্যার বিচার নাকি সাথে আরো কিছু আছে এর উদ্দেশ্যের মধ্যে? আচ্ছা, সেই ক্ষেত্রে একটা এই কিছুক্ষণ আগে একটা আমি বলি, ছাত্রদল নিজে বলছে যে এই ইনকিলাব মঞ্চকে বিশেষ একটা গোষ্ঠী ব্যবহার করছে। আহ, আমি একদম মানে টু দা পয়েন্ট যদি বলি, ইনকিলাব মঞ্চের ব্যানারে ইনকিলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে একটি বিশেষ গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত। তার মানে বোঝা যাচ্ছে যে ইনকিলাব মঞ্চে মানে এত সাংগঠনিক ভিত্তি বা এমন জনসমর্থন আসেনি। সমর্থন আছে হাদির ব্যাপারে, কিন্তু ইনকিলাব মঞ্চের ব্যাপারে এমন কোনো জনবল থাকার কথা না। দেখা যাচ্ছে ইনকিলাব মঞ্চের ব্যানারে আসলে জামাত এবং শিবিরের লোকজনই সেখানে জড় হয়েছে এবং তারা এই ইস্যুটাকে আহ কাজে লাগাচ্ছে রাজনীতির মাঠটা দখল করা। মূল লক্ষ্য কিন্তু আসলে নির্বাচন। এবং বিএনপিকে ওই যে বললাম না, বিএনপি এইসব ইস্যুতে একটু ধীরে মানে সরকারের উপর আস্থা রাখতে চায়। তারা তো বলেছে সরকার যে এই সরকারের সময় বিচার হবে, দ্রুত বিচারই হবে, সেই আসামি ধরা পড়ুক আর না। এখন যেটা ঝুমা বলছে করতে পারে, কারণ হাদি ওসমানা হাদির ইস্যুটা ঝুলায় রাখলে দুই দেশের উগ্রপন্থী তাদের জন্য সুবিধা হয়। ভারতে দেখলেন না, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দিল, কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিতে বাধ্য হলো। এবং বিজেপি নেতা এটা অভিনন্দন জানাইছে যে ভারতের হিন্দুদের জয় হয়েছে। আর ওই বিজেপির নেতাই বলছেন যে শাহরুখ খানকে গাদ্দার। তার মানে ভারতের মতন এত বড় একটা দেশ, সেখানেও বাংলাদেশের হিন্দুদের মানে প্রসঙ্গটা টেনে এনে তারা মুস্তাফিজকে বাদ দিল। যে মুস্তাফিজ নিয়ে খুবই আলোচনা ছিল, যে 9,20,00,000 রুপিতে সে কন্ট্রাক্ট করলো। সেই মুস্তাফিজ আজকে ধর্মের বিভাজনের কারণে, ভারতের উগ্র মৌলবাদী গোষ্ঠীর কারণে আজকে আইপিএলে খেলতে পারলো না। এই যদি ভারতের অবস্থা হয় তাহলে বাংলাদেশের অবস্থাটা দেখেন, তাহলে বাংলাদেশে এর একটা প্রভাব পড়বে। এইখানে প্রভাব পড়লে এখানকার সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী সুবিধা পাবে, আর ওখানে প্রভাবটা পড়লে ভারতের বিজেপির এবং তার সাম্প্রদায়িক গোষ্ঠী তারা সুবিধা পাবে। দুই দেশের সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তো মিলেমিশে এরকম একটা ইস্যু নিয়ে খেলছে, যে খেলা আসলে মানুষের মধ্যে একটা ধর্মের বিভাজন ঘটলো। দেখেন আহ দীপু চন্দ্র দাস, সে তো বাংলাদেশের, তার সে তো বাংলাদেশি, তার তো
ধর্ম হোক, যদি মুসলিম হতো তাহলে কোনো সমস্যা ছিল না ভারতের। এটা কোনো কথা হইতে পারে? তো ভারতে যখন কি মুসলমানরা নিপীড়িত হয়, তাহলে বাংলাদেশ কি রিয়াক্ট করবে? মুসলিম বিশ্ব কি রিয়াক্ট করে না? এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় হিসেবে ধরে নেওয়া হয়, কিন্তু ভারত কিন্তু এটা ধরলো না। তার মানে বাংলাদেশকে তারা দেখে মনে হচ্ছে যেন মানে তাদের একটা একটা সম্প্রসারিত রাজ্য, সেই রাজ্যের একটা হিন্দুকে মুসলমানরা মারবে, এটা তারা সহ্য করছে না। এই সুড়সুড়ি দেওয়ার মধ্য দিয়ে এটা মানে গণতান্ত্রিক আমি অসাম্প্রদায়িক মানুষগুলো তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ যারা সাধারণ মানুষ, তাদের মনের উপরে তো এগুলি প্রভাব পড়ছে, ধর্মের প্রভাব পড়ছে, ধর্মের ভিত্তিতে বিভাজনটা তৈরি হচ্ছে। তো সেটা এই অঞ্চলে ইনকলাব মঞ্চ এটা নিয়ে খেলছে, বারবার সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছে যে আহ হাদি ওসমান হাদির হত্যাকারী এখানে আছে, একবার বলতেছে ভারতে, সুতরাং ভারতের আস্তানা জ্বালায় দাও, পুড়ায় দাও বলে মানে হামলা করতেছে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে। তো এটা ভালো, এটা মানে কি বলবো আর কি, মানে এর চেয়ে ন্যাক্কারজনক এইরকম জি। খারাপ ধরনের একটা প্রবণতা দুই দেশ জুড়ে যা হচ্ছে, এটা দুই দেশের গণতান্ত্রিক আমি অসাম্প্রদায়িক মানুষকে আতঙ্কিত করে তুলতেছে। জি, মোস্তফিজুর, আপনাকে ধন্যবাদ। আমি এইটা নিয়ে একটু ব্যারিস্টার পাটোয়ারির কাছে শুনবো, এবং সাথে সাথে ওই প্রশ্নটাও পরবর্তীতে রেখে গেলাম যে ভারতের এর মধ্যে আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসে তারেক রহমানের সাথে দেখা করছেন, এই প্রসঙ্গটা একটু পরে কথা বলি। কিন্তু ব্যারিস্টার পাটোয়ারি, এই যে ইনকিলাব মঞ্চের আপনি আসলে যেটি শুরু করলেন, যে শাহবাগে যে প্রোটেস্ট, এটির আপনার কি মনে হয়, আপনার কাছে কি মনে হয় যে এটির পেছনে আসলে উদ্দেশ্য? তারা তো বলছে তারা বিচারের দাবিতে আন্দোলন করছে, সারা দেশেই সেই আন্দোলন ছড়ানোর কথা বলছে এবং হচ্ছে অভিভাগের শহরগুলোতে। এটার আসলে উদ্দেশ্য কি, বিচার, নাকি এর পেছনে আরো অন্য কিছু আছে? তাদের আবেগটা যৌক্তিক। তাদের সহকর্মী সহযোদ্ধা নির্মমভাবে হত্যা হয়েছে, তো এখন পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয়নি। এই বিষয়ে আবেগ থাকা খুবই স্বাভাবিক। তবে রাষ্ট্র, দেশ, ভোট, নির্বাচন তো অনেক বড় বিষয়। তফসিল বিরোধী যদি এরকম আন্দোলন হয়, আমাদের পুলিশের সীমাবদ্ধতা আছে। পুলিশ কি তাহলে এই আন্দোলন ঠেকাবে বা আন্দোলনকারীদের নিরাপত্তা দেবে, না ভোটের কাজ করবে? সেই জন্যই আমরা এর আগে দেখতাম যে যে পরিমাণ যখনই ভোট হতো, এই ধরনের আন্দোলন, বিক্ষোভ, মিছিল সবকিছু বন্ধ হয়ে যেত। এক ধরনের আনডিক্লার্ড এমার্জেন্সি হতো, সেনাবাহিনী চলে আসতো, সব জায়গায় তারা 5 জনের বেশি সমাবেশ করা যাবে না, নির্বাচনী আচরণবিধি সকলের উপর বাধ্যকর করে দিত। সেই জায়গাটা এমনকি আমাদের প্রাকৃতিক বিবাহিত অনুষ্ঠান, দাওয়াতে গেলেও অনেক বাধ্যবাধকতা মানতে হতো। সেখানে এত লুজ ভাবে আহ ভোটটা হওয়াটা খুব আশঙ্কাজনক একটা সম্ভাবনা আছে। পাশাপাশি যে সমস্যাটা হচ্ছে, আমরা যেটা অনুভব করছি, তবে তারেক জিয়ার আগমন 25শে ডিসেম্বরে এটা দেশকে ভোটের দিকে অনেকদিন নিয়ে গেছে এবং বিএনপি অনেকদূর এগিয়ে গেছে। দেশে একটা অংশ ফ্যাসাদ চাচ্ছে, সেখানে মিলিটেন্সি সোর্স থাকতে পারে, সেখানে নো ভোট থাকতে পারে। যেমন ভোট হলেই এনসিপির অনেক নেতা হারিয়ে যাবে, ভোট না হওয়া পর্যন্ত তারা বিশাল বড় নেতা, তাদের কথা এখানে বলছে। তো তারা অনেকেই ভোট পাবে না। এই ভোট না চাওয়া অংশের জন্য তারেক জিয়ার আগমন একটা কুঠারাঘাত, এবং দেশটাকে মোটামুটি গণতান্ত্রিক ট্রানজিশন, অন্তর্ভুক্তি, ইনক্লুশন, সকলকে নিয়ে একটা সংসদ করা, সকলকে দেশ চলার ক্ষেত্রে তারেক জিয়া নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, এবং সেটা উনি করবেন বলেই আমার বিশ্বাস। ঠিক সেরকম একটি কমিটমেন্ট তার মধ্যে দেখাও যাচ্ছে। আরেকটি আপনি যেটা বলেছেন গণভোট নিয়ে, গণভোট নিয়ে মানুষের মধ্যে আমি কোনো আগ্রহ দেখছি না। গণভোট শব্দটিও আমি অনেক সময় এলাকায় শুনছি না। 4টি প্রশ্নের একটি গণভোট, 4টি প্রশ্ন পড়ে বোঝার মতো আগ্রহ ভোটারদের থাকবে কিনা। তবে অতীত ইতিহাস বলে বাংলাদেশে গণভোট কখনো হারেনি, এবং কখনো কখনো 118% ভোট পেয়েও জিতেছে কোনো কোনো সেন্টারে। সেটাই হয়ে থাকে। এটা ওই পূর্ব নির্ধারিত একটি সাজানো ইঞ্জিনিয়ারিং ছকের মধ্যে পড়ে যেতে পারে। আহ আমরা মনে করি গণভোটের কোনো প্রয়োজন ছিল না। সংসদে সমস্ত সংশোধনী আসবে, পার্লামেন্টারি প্রসেসে সেগুলো ডিসকাশন হবে, কেবল ভাবে স্ক্রুটিনি হবে, কমিটিতে যাবে, আবার কমিটিতে যাবে, আবার স্পেশাল কমিটিতে যাবে, সিলেক্ট কমিটিতে যাবে, তারপরে রেফারেন্ডামে যাবে। এখন আগে রেফারেন্ডাম করে পার্লামেন্টকে বেঁধে ফেলার যে চেষ্টা হচ্ছে, এটা কনস্টিটিউশনাল ল এর সাথে যায় না। অর্থাৎ বর্তমান সরকার তার নিজের নিরাপত্তা নিয়ে ভীত, তার নিজের এক্সিট নিয়ে ভীত। সেই জন্য সে ভোটের আগেই একটা রেফারেন্ডাম নিয়ে নিজের বৈধতা, অথবা তথাকথিত বৈধতা, অথবা তথাকথিত সনদের বৈধতা দিয়ে নিজেকে সেফ রাখতে চাচ্ছে। পরবর্তী সরকারকে বর্তমান সরকার বিশ্বাস করছে না।
এই জিনিসটি আমার উপলব্ধি। তবে একটা বিপ্লব যদি হয়ে থাকে, আন্দোলন যদি হয়ে থাকে, সেটাকে আবার ভোট দিয়ে জাস্টিফাই বা রেটিফাই করার তো আমি কোনো কারণ দেখি না, কোনো প্রয়োজনও নাই। তো সেক্ষেত্রে আমি মনে করি জিনিসটা জটিল করে ফেলা হয়েছে। ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে অনেক সময় লাগবে এগুলো পড়ে বুঝে ভোট দিতে। অনেকে বুঝবেও না, অনেকে ভোট দেবেও না, অনেকে ভুল ভোট দিয়ে দিবে। তো সেটা ইয়েট টু সি গভর্নমেন্ট কিভাবে হ্যান্ডেল করে। এখন কিন্তু পর্যন্ত মাঠে টিআইবি এই ঘাটে আমি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করছে, মানে তারা বলছে হ্যাঁ বিজয়ী হবার কোনো বিকল্প নাই। মানে টিআইবির পক্ষ থেকে এমন প্রচারণাকে কিভাবে দেখেন, মানে তারা এখানে কিভাবে একটা পক্ষ হয়ে সেটা তো প্রচারণা মানে করছে? জনগণ জনগণ বিচার করবে। হ্যাঁ, এখানে কিছু ভালো জিনিস আছে, বিচক্ষণ বিশিষ্ট আইনসভা আছে, কিছু অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে যেগুলো নির্বাচিত সরকার সাধারণত যে অ্যামেন্ডমেন্ট গুলো করে না। তবে বিএনপি সাবজেক্ট টু ফিউ রিজার্ভেশন এখানে তো স্বাক্ষর করেছে। তো বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে তাকে এগুলো বাস্তবায়ন করতে হবে। এবং যদি বিএনপি ক্ষমতায় গিয়ে এগুলো বাস্তবায়ন না করে, তাহলে তার জনসমর্থন মধ্যে সে পড়বে। সেদিক থেকে আমি মনে করি টিআইবি একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কোনো পক্ষ নেওয়া উচিত না। তার ওই ওই রিফর্ম গুলো দরকার। প্রক্রিয়াটা কিন্তু তিনি কেউ চাপিয়ে দিতে পারে না। প্রক্রিয়াটা তো হ্যাজ টু বি গণতান্ত্রিক হতে হবে। সংবিধান তো এখনো সাসপেন্ডেড না। আমি এই কথাগুলো বলেছিলাম মেবি আপনার টকশোতেই। হুম। এখন বাংলাদেশে দুটো সংবিধান, একটা আমাদের সংবিধান, বৈধ, ভ্যালিড, কনসিস্টেন্ট, ফ্লারিশিং, আর একটা জুলাই সনদ। কারণ জুলাই সনদে আমার অনেক কিছু আছে এটা সংবিধানের উপরে স্ট্যাটাস চলে গেছে। সংবিধান আর জুলাই সনদ একসাথে থাকতে পারে না। আর্টিকেল 17 অনুযায়ী সংবিধান অনুযায়ী অ্যামেন্ডমেন্ট করতে হবে সংবিধানকে। জুলাই সনদ কিন্তু সংবিধান অনুযায়ী সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করছে না। জুলাই সনদ করছে রেফারেন্ডাম অনুযায়ী। যেই রেফারেন্ডাম সংবিধানে নাই, তাহলে আপনাকে আগে সংবিধান সংশোধনের রেফারেন্ডাম নিয়ে আসতে হতো, তারপর রেফারেন্ডাম দিতে হতো। রেফারেন্ডাম শব্দটা এই মুহূর্তে সংবিধানে নেই। আর বর্তমান সরকার সবকিছু করতে পারবে, সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করতে পারবে না অর্ডিন্যান্স দিয়ে। তাহলে জি। একটা স্টাক সিচুয়েশন তৈরি করে ফেলেছে সরকার। এখান থেকে উত্তরণ কি হবে আই ডোন্ট নো। জি, মিস্টার পাটোয়ারি, সংবিধানের কথাই তো আমরা খুব নাই যাই, কারণ সংবিধানে এত কিছু হয়ে গেল সংবিধানের বিষয় নিয়ে, কোনটা যে সাংবিধানিক হচ্ছে কোনটা যে অসাংবিধানিক হচ্ছে তার সংজ্ঞাটাই মনে হয় এখন পাল্টে গেছে। ফলে ওই দিকে আর কথা বলতে নাই যাই। একটা কথা বলছিলাম যে একটু বলবো, প্রসঙ্গটা আনবো, জনাব মোস্তফা ফিরোজ, যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর মধ্যে তারেক রহমানের সাথে দেখা করে গেলেন ডক্টর ইউনূস, বা পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার সাথে দেখা তার হলো না, কিন্তু তারেক রহমান সাথে দেখা করে গেলেন, একটা বার্তা নিশ্চয়ই তিনি দিয়ে গেলেন। আপনার কাছে কি মনে হয় যে এটি আসলে কি বার্তা? তারা কি একরকম ধরেই নিয়েছেন যে তারেক রহমানই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী? বা আবার দেখছিলাম যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও বাংলাদেশ দূতাবাস ভারত দিল্লিতে সেটা মানে ভ্রমণ করেছেন, এবং সেখানে স্বাক্ষর বয়ে শোক বয়ে খালেদা জিয়াকে নিয়ে শোক বয়ে সেখানে তিনিও তার মন্তব্য লিখেছেন। এরকম মানে এটা কেমন অ্যাপ্রোচ মনে হচ্ছে আপনার কাছে? না, পজিটিভ। আমার মনে হয় ভারতের একটু দেরিতে হলেও তার ঘুম ভেঙেছে, এবং ভারত বারবার বলছিল যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে এখন যে ব্যবধানটা, সেই ব্যবধানটা কিন্তু কমে যাবে। জয়শঙ্কর আসার সাথে সাথে এতগুলো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসলো, আহ, বা প্রতিনিধি আসলো, মানে সবার নজর কিন্তু জয়শঙ্করের দিকে। কারণ আহ, আহ, জয়শঙ্করের মানে কোনো প্রতিনিধি আসেনি বাংলাদেশে। হুম, হুম। যে উপলক্ষে আসুক না কেন, এই সফরটা ছিল, ব্যারিস্টার আহ, পাটোয়ারি, আবার একটু মিউট করবেন আপনার অডিওটা? ব্যারিস্টার পাটোয়ারি, আপনি যদি একটু অডিওটা যে মিউট করেন। উদ্দেশ্যে আসুক না কেন, আহ, এই সফরটা ছিল পুরোপুরি রাজনৈতিক এবং কূটনীতিক। তারা বর্তমান সরকারকে আসলে মানে আহ, উপরে সন্তুষ্ট নয়, এবং হয়তো স্বীকারও করতে চায় না। যে কারণে যা বৈঠক হলো বা কথাবার্তা হলো, সেটা দেখা যাচ্ছে সরকারের দুইজন উপদেষ্টা, আসিফ নজরুল এবং আহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। অথচ অন্য দুইজন নেপাল এবং ভুটানের প্রতিনিধি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন। এখানে জয়শঙ্কর চাইলে পারতেন, কিন্তু তিনি যাননি, অথবা সরকার বলতে পারে যে আহ, আমরা অ্যালাউ করিনি, এটাও হইতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ ফোকাস পয়েন্ট ছিল এখানে বিএনপি এবং তারেক রহমান, যার জন্য নরেন্দ্র মোদীর লম্বা একটা চিঠি হস্তান্তর করেছেন তিনি, যেখানে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা, খালেদা জিয়ার ভারত বাংলাদেশ সম্পর্ক গড়ে তোলার প্রত্যয়, সেইটার প্রশংসা। অর্থাৎ এক ধরনের মানে রাজনৈতিক সরকার, ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার আসবে যে দলের হাত ধরে,
তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন। পাশাপাশি দেখেন, রয়টার্স এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভারতের দুজন কূটনীতিকও ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করছে। যদিও এটা নিয়ে একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে শফিকুর রহমান, যে ভারতের কূটনীতিকরা বলেছিলেন যে এটি মানে মিডিয়াতে না জানানোর জন্য। তো শফিকুর রহমান সেটি সেই কথাটা রক্ষা করতে যে পরে যখন এটা রয়টার্স এর মাধ্যমে এটা সামনে আসলো, তখন জিনিসটা দাঁড়ালো যে তাহলে এটা কেমন কথা হলো যে ভারতের কথা রক্ষা করলো। তো যাই হোক, এটা নিয়ে তার মানে মোট কথা মানে ভারতের কথা এতদিন রক্ষা করলো, এখন এসে আর রক্ষা করলো না, মানে কারণ তিনি দেখা করতে এসেছেন তার বাইপাস সার্জারি গত বছরে, সেই সার্জারির পরে দেখা করেছেন। জানুয়ারি প্রায় মাসে। এতটা সময়ে আসলে কিন্তু তিনি বলেন নাই, হ্যাঁ, সেটাই একটা, এইটাই তো আবার এখন বললেন। স্ববিরোধিতা হ্যাঁ, হুম, বললেন। তো মোট কথা ভারত আহ, জামাত এবং বিএনপি দুইজনকে হাতে রাখছে, দুইজনের সাথে সম্পর্ক স্থাপন করছে। মানে যারাই ক্ষমতায় আসবে তাদের সাথে একটা মানে আবার সেই পুরনো যে কূটনৈতিক সম্পর্কটা, সেটা পুনঃস্থাপনের তারা চেষ্টা করবে। তো এই অবস্থানটা ভালো, যৌক্তিক, যে তারা আওয়ামী লীগের অপেক্ষায় বসে না থেকে তারা রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে তারা সেভাবে পথ চলছে, এবং এটাই কূটনীতির লক্ষ্য হওয়া উচিত। যে লক্ষ্যটা যদি আরো আগের থেকে তারা সুন্দরভাবে পরিচালনা করতো, তাহলে বাংলাদেশের এরকম একটা বিপর্যয় হয়তো হতো না, এই ধরনের নির্বাচনের মধ্য দিয়ে বারবার ফ্যাসিবাদের জন্ম হতো না। যাই হোক, আমি মনে করি যে ভারত তার ভুল বুঝতে পেরেছে, এবং তারা হয়তো ইউটার্ন একটা নীতি নিয়েছে, যে তারা বিএনপি ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় আসুক, তাদের সাথে রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, কিন্তু বর্তমান সরকারের সাথে না। বর্তমান এটি আমি একটু, সরকারের ডক্টর ইউনূসের প্রতি হয়তো তাদের একটা বিতৃষ্ণা আছে, বা আমি বিভিন্ন ব্যারিস্টার কথাবার্তা। পাটোয়ারির কাছে এটা শুনবো, তবে একটু মোস্তাফিরুজ ওটা বলবেন যে ওই যে 1 বছর পরে এসে তিনি বললেন, এতদিন ধরে তিনি আসলে ভারত যে অনুরোধটা করেছিলেন না বলার জন্য, তিনি এতদিন ধরে সেই অনুরোধটা রেখে এসেছেন, এবং এখনো যে পুরোপুরি রাখছেন না তা না, কারণ বলেন নাই যে কোন কূটনীতিক এসেছেন বা কি কথা বলেছেন, সেগুলো বলেন নাই। এটা কি সেই যে অনেকে আবার ওই যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের যেটি বলেছিলেন যে অনুমতি নাই, এটা বলা যাবে না ভারত থেকে ঘুরে এসে, এবং তিনি বলেন নাই, ওই না বলার সাথে মিল খুঁজছেন, একটা মিল পান? হ্যাঁ, অবশ্যই মিল পাই, কিন্তু এখানে আরেকটা আরো মানে মানে এর দিকটা, খারাপ দিকটা হলো যে তাদের কর্মীরা যখন কি বলছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আবার ভারতের আবার সেই দেখা করলো, সেই তথ্যটা পর্যন্ত প্রকাশ তারা করলো না ভারতের অনুরোধে। এইটাও বা কেমন কথা? তো এটা মিললো না, তো এটা এক ধরনের স্ববিরোধিতা, বা মানে এক ধরনের প্রতারণামূলক আচরণ, যে আমি মাঠে দিল্লি বিরোধী মানে স্লোগান দেব, কিন্তু ভেতরে ভেতরে আবার সম্পর্ক স্থাপন করব, তাদের কথা রাখবো। এটা তো হয় না কথা। কূটনীতিতে সরকার কখনো প্রকাশ্যে কখনো গোপনে নানান কারণে করতে পারে, কিন্তু যখন কি অন্য স্টেক হোল্ডাররা গোপনে মানে সম্পর্ক রাখে এবং সেটা প্রকাশ করে না, তখন বোঝা যায় যে তাদের একটা অন্য মতলব আছে। তো এখন তো জামাত, তো তাই জামাতের গোপন রাখা তো কোনো দরকার ছিল না। অসুস্থ দেখতে এসছেন, তো এটা বলতে সমস্যাটা কোথায়? ভারত পরে কি করলো না করলো সেটা বড় কথা না, আমি কি করলাম সেটা বড় কথা। তো সেই অবস্থানটার সাথে মিললো না, তার কারণ মানে যেই ভারতের সময় কথা কম কথাটা বেশি প্রকাশ সবাই পায়। একটু একটু রাখেই, ভারতের কথা হ্যাঁ, সবাই সবাই রাখে। আমি জি জি ব্যারিস্টার পাটোয়ারিকে এই প্রসঙ্গেও একটু শুনি, আমার হাতে আর সময় আসলে নাই। মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তারেক রহমানের সাথে দেখা করলেন, আবার গোপন রাখার কথা বলেছিলেন জামাতের আমিরকেও, সেটিও আপনাদেরকেও একসময় গোপন রাখার কথা বলেছিলেন, যেটি জি এম কাদের বলেছেন। এখনো কি এমন কোনো যোগাযোগ আপনাদের সাথেও হচ্ছে কিনা? মাঝে মাঝে দেখা যায় প্রণয় ভার্মার সাথে আপনাদের একটা যোগাযোগ আছে, আপনাদের বিভিন্ন পার্টিতে মানে যে ছবিগুলো অন্তত দেখা যায় সেখানে। সোশ্যাল অকেশনে দেখা হয়। দেখুন, হুম, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আভ্যন্তরীণ বিষয়গুলোতে আমরা ডিসকাশন করব। ভারতকে আমাদের অ্যাটাক করারও দরকার নাই, উস্কানোরও দরকার নাই, সেভেন সিস্টার নিয়ে আমাদের মাথা কামানোর দরকার নেই। আমরা আমাদের দেশ নিয়ে মাথা কামাবো। যারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য গত 1 বছর দিয়েছে, তারা সামহাও ভারতের কাছে একটা নন ডেমোক্রেটিক অ্যাপ্রোচ এক্সপেক্ট করেছিল, একটা প্রভোকেশন ছিল। যদি কোনো কারণে ভারত এখানে রিয়াক্ট করতো, তাহলে দেশে একটা হসপস লাগতো, একটা বিশাল ইন্টারন্যাশনাল ক্রাইসিসের জোন হতো বাংলাদেশ। এটা ষড়যন্ত্রের পার্ট ছিল বলে আমি মনে করি। তো ভারতের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যেটা বাংলাদেশের সাধারণ মানুষের হাতে কাছে ছিল, বা আমাদেরও ছিল, যে ভারত আওয়ামী লীগ ছাড়া আর কাউকে বন্ধু বা আরো কারোর সাথে বন্ধুত্ব করে না, করেনি। তো সেখানে বেগম জিয়ার জানাজা এবং মহাপ্রণয়ের পরে জয়শঙ্কর সাহেব নিজে সামরিক ট্রেন দিয়ে এসে
তারেক জিয়ার সাথে কথা বলেছেন, নরেন্দ্র মোদীর যে শোক বার্তা দিয়েছেন, কিছু সাইন ভারত আওয়ামী লীগের বাইরেও আরো অনেক দলের সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে। এখন সেই দলটি অবশ্যই সেই দল হবে না যারা ভারতের এখন সেভেন সিস্টার নিয়ে কথা বলবে। ডক্টর ইউনূস স্যারের ক্ষমতায় আসার পর তার ডান পাশের লোক এবং বাম পাশের লোকরা বাংলাদেশের ম্যাপ নিয়ে বড় করে দেখিয়েছে অফিসিয়াল পজিশনে থেকে। তারা অফিসিয়ালি অনেক বেশি প্রভোকেটিভ ডায়লগ দিয়েছে, হুঙ্কার দিয়েছে। তো স্বাভাবিকভাবেই তাদের সাথে ভারতের শীতলতা হওয়া খুবই স্বাভাবিক। ভারত প্রথম থেকেই বলেছিল তার ইলেকটেড গভর্নমেন্টের সাথে রিলেশন মেনটেন করবে। তো বাংলাদেশের সাথে ভারতের কিছু ট্রেড আছে, এয়ার রুট আছে, ভিসাটা এখন কমে আসছে। তো যখন আস্তে আস্তে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে, আস্তে আস্তে রিলেশনটা নর্মাল হবে, আস্তে আস্তে ভিসাও বাড়বে। দ্বিপাক্ষিক সম্পর্ক তো দুজনের জন্যই অবশ্যই দরকার। বিশেষ করে বাংলাদেশের বাণিজ্যের জন্য ভারতের সাথে সুসম্পর্ক রাখা বাংলাদেশের স্বার্থে প্রয়োজন। তো এটাকে ডিএসকেলেশন অফ টেনশন না করে বিগত 1 বছর টেনশনটাকে এসকেলেট করা হয়েছে ফর এ ভেরি নিষ্ঠুর আলটেরিয়র পারপাস। একটা যুদ্ধকে ইনভাইট করা হয়েছিল, একটা যুদ্ধ লেগে যেতে পারতো, মারা যেত কারা? বাংলাদেশের মানুষ। এবং কোন বাংলাদেশি দেশপ্রেমিক বাংলাদেশি এটা সজ্ঞানে করবে, সে দেশপ্রেমিক হতে পারে না। বিগত সময় যারা এটা করেছে তারা দেশপ্রেমিক না, তারা এজেন্ডা নিয়ে কাজ করেছে। তবে আমার মনে হয় তাদের এজেন্ডা হয়তোবা ব্যর্থ হতে যাচ্ছে। ডেমোক্রেটিক বাংলাদেশের মাধ্যমে ট্রানজিশন ঘটবে এবং আওয়ামী লীগের জন্য এটা দরকার। আওয়ামী লীগ যুদ্ধ করে বাংলাদেশে ঢুকবে, সিভিল ওয়ার ঘটিয়ে বাংলাদেশে ঢুকবে, এটা কোনো সলিউশন হতে পারে না। ধাপে ধাপে ডেমোক্রেটিক ভাবে তার মানে কি আওয়ামী লীগের আওয়ামী লীগ ঢোকারও একটা রাস্তা তৈরি হচ্ছে ভারতের এই মানে এই অ্যাপ্রোচের মধ্য দিয়ে? না, আওয়ামী লীগের অনেকের বিচার হয়েছে, অনেকের বিরুদ্ধে চার্জশিট হয়েছে। বিপুল সংখ্যক শীর্ষ নেতাকর্মী বাংলাদেশে সঠিকভাবে আসতে পারবে না বিচার ছাড়া। এর বাইরে যে আওয়ামী লীগটা থাকবে তারা একটু পরিশীলিত, একটু ক্লিন, একটু রিফর্মড আওয়ামী লীগ হবে। তাদের রাজনৈতিক অধিকার ফিরে আসতেই পারে, ফিরে আসাটাই তো উচিত। আপনি এত বড় একটা সমস্যা নিয়ে দীর্ঘমেয়াদী তো দেশ চলবে না, এই সমস্যাটা সমাধান করতে হবে। জি, ব্যারিস্টার পাটোয়ারি, শেষ লাইন, আপনাদের সাথে কোনো গোপন যোগাযোগ ভারতের হচ্ছে কিনা, যেটি আপনারা আগের মতোই প্রকাশ্যে আনছেন না, এরকম কিছু কি এখনো হচ্ছে? দেখুন, বিগত 23 সালে যে এজেন্ডা ভারতে গিয়েছিলেন সেখানে এজেন্ডা কি ছিল আমি জানি না। আমি অনেকবারই বলেছি এজেন্ডা তো এমনও হতে পারে যে বাংলাদেশে আরেকটা একতরফা ভোট হলে বাংলাদেশের মানুষ রিভল্ট করবে, যেটা হয়েছে। আরেকটা একতরফা ভোট হলে বাংলাদেশের ইকোনমি কলাপস করবে, এটাও তো এজেন্ডা হতে পারে। তবে হ্যাঁ, আলোচনাটা উনি জনসমক্ষে সাংবাদিকদের বলেননি, না বলাটাই শিষ্টাচার, যেটি আমাদের আনিস সাহেবও বললেন, চ্যাটহ্যাম রুল। তো জামাতের আমির সাহেব বললে এটা তাদের কাছে গ্রহণযোগ্য, জিএম তাদের বললে অগ্রহণযোগ্য। এটাই হচ্ছে রাজনীতির একটা ডাবল স্ট্যান্ডার্ড আমাদের মধ্যে রয়ে গেছে। তো আমি মনে করি ভারতের সাথে সুসম্পর্কের গুরুত্ব সকল রাজনৈতিক দলই বুঝবে, যদি সে রাজনৈতিক দল হয়। আর সে যদি টেররিস্ট গ্রুপ হয়, মিলিশিয়া গ্রুপ হয়, তাহলে যুদ্ধ লাগিয়ে হাঙ্গামা লাগিয়ে সেটা টেরোরিজম ব্যবসা করতে পারে। এই টেরোরিজম ব্যবসা তো আমরা বাংলাদেশে হতে দিব না, জি, যে কোনো মূল্যে আপনি আমরা ডাবল ঠেকাবো। স্ট্যান্ডার্ডের কথা বলছেন, তা তো একটা বিষয় আছে, সেটা আমি মোস্তফা ফিরোজকেও জিজ্ঞাসা করছিলাম, কিন্তু আমি ওই কথা জিজ্ঞাসা করছিলাম এখনো কি কোনো যোগাযোগ আছে মানে যেটি আসলে প্রকাশ্যে আনা যাবে না আপনাদের, এরকম কিছু কি আছে নাকি সেটা বলাও না, যাবে না? এরকম কিছু অবশ্যই নাই। আমরা আমরা সংবাদ প্রোগ্রামে দেখা হয়।